পূজা। তিনটি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। তিনটি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে দুটি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, শ্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই তিনজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত তিনজনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়ার জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগমূলক খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্করবাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই এর নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই তো দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হলো ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লেপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরো এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে আপনারা করছেন। আমি একটু পড়ছিলাম আমাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিস রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়।
মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। না কেউ কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই বাড়তি না। মেলা কইরা আইছে, মেলার ভিতরে আইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি মানে সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেতে নিয়ে, এইটাই আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার হ্যাং লাগে না, এটা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হ্যাং হয় না। আপনার এরকম সন্দেহ লোক? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, আর পরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো জুমাইনগর কুলো কামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই, মানুষের মুখে। কখন এই ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাইরে আছে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখোলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখোলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার এটা অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসআর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়েছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসআর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যখোলা শেষ মাথায়, খাদ্যখোলা শেষ মাথায় অঙ্গনবাড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল,
ঘর করে সার্চ করে ঘরের সিলিং টিলিং এটা সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশে ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ি মাটির নিচে আমরা সার্চ করতে করতে দুটো ড্রাম মাটি খনন করে আমরা দুটো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো দুটো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি আর হারুন মিয়া বাড়ির মালিকের এগনিস্টে পলাতক আসামি তার বাড়ির মালিকের এগনিস্টে আমরা NDPS ধারায় কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে NDPS ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রান্নামোড়া থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নম্বরটাও NDPS কেস, 10 নম্বরটা NDPS কেস। আমরা যখনই NDPS-এর যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার মূল্য। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত DM কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত DM কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে DM কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে ঝাঁপ মারছে। ঝাঁপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো DM কলোনি, তেলিয়ামুড়া DM কলোনি। তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে ডেড বডি দিয়েছে, তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? উত্তর দিকে ও রাত্রে অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই হইব অক্ষণ হয়েছে না, মানে তার কাছে সব খবরটা করে পাঠিয়ে দিয়েছি, কে কোন ট্রেনে পৌঁছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর ও বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দফতরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, শ্রী টলুরানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই তিনজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত তিনজনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলুরানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়ার জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগমূলক খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলেই অভিযোগ। মঙ্গলবার শঙ্করবাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই যে দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है,
स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হলো ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লেপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অরিমেশ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন। আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই, বাড়তি না। মেলা কইরা আইছে, মেলা বিতাইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর, সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেতে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে নাই, দা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হয় না। আপনার এরকম সন্দেহ? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় একজন লোক মারা গেছে।
খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি। হ্যাঁ, তারপরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যুগনগর কুলো কামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই, হ্যাঁ, মানুষের মুখে। কখন এই ঘটনাটা ঘটেছে জানা গেছে? তো জানা গেছে, তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না বাইরে আছে? বাড়ি আছে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখোলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল, নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1 নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান, ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্দাখোলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার মিলিটারি অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গত মেম্বার হিসেবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্দাখোলা শেষ মাথায়, খাদ্দাখোলা শেষ মাথায় অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে ভেতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘর করে সার্চ করে ঘরের সিলিং টিলিং এটা সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসির ভিতরেই পুরো বাড়ির মাটির নিচে আমরা সার্চ করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস ধারায় কেস নিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রাঙ্গামারা থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস নিয়েছি। আমাদের কেস নাম্বার এটা 10, 9 নম্বরটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস কেস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে
মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি, তেলিয়ামুড়া ডিএম কলোনি। তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে ডেড বডিটা দিয়ে এসে তার বডিটা তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? কিছু উত্তর দিকে ও রাত্রে অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই বলবো অক্ষম হয়েছে না, মানে তার কাছে সব খবরটা করে পাঠিয়ে দিয়েছি, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর ও বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, শ্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়ার জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ। ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা
এলাকার মহারানীপুর কপালীটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলেই অভিযোগ। মঙ্গলবার শঙ্করবাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ কি নাম আপনার? কি নাম আপনার? এই যে দিদি, কি নাম আপনার? হ্যাঁ কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লেপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে
রাজ্য সরকার এদিকে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দায়িত্ব যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন। আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলনগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কেউ কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই, বাড়তি না। মেলা কইরা আইছে, মেলার ভিতরে আইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলা না, কেউ ফোনে ফোন তোলা না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি মানে সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেতে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা আছে? ধারণা তো আমার লাগে নাই, দা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো না হয় না। আপনার এরকম সন্দেহ? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, তারপরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই, মানুষের মুখে। কখন ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাইরে আসে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের দাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখোলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে।
মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান, ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখোলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার মিলিটারি অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যখোলা শেষ মাথায়, খাদ্যখোলা শেষ মাথায় অঙ্গনবাড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘরগুলি সার্চ করে ঘরের সিলিং টিলিং এর সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ি মাটির নিচে আমরা সার্চ করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি আর হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে পলাতক আসামি, তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস ধারায় কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রান্নামোড়া থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার এটা 10, 9 নম্বরটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস কেস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত যেতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে ঝাঁপ মারছে। ঝাঁপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি। তেলিয়ামুড়া ডিএম কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পুষ্পন করলাম। তারপরে
ডেড বডিটা দিয়েছে, তার বডিটা তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়ে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? না, উত্তর দিকে ওরা রাত্রে অন্ধ করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই আইনটা বলবো অক্ষণ হয়েছে না, মানে তার কাছে সব খবরটা করে পাঠিয়ে দিয়েছি, কে এবং কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দফতরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, শ্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়া জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই তো দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে?
কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এদিকে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন। আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট,
ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কেউ কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই বাড়তি না। মেলা কইরা আইছে, মেলার ভিতরে আইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর সকালবেলা ডায়রিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলা না, কেউ ফোনে ফোন তোলা না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি মানে সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেতে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার হ্যাং লাগে না, এটা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হ্যাং হয় না। আপনার এরকম সন্দেহ আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় কিন্তু মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, তারপরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই, মানুষের মুখে। কখন ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাইরে আসে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার এটা অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসআর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গল্পের মেম্বার হিসাবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসআর নিয়ে বাড়িটা কর্ডন করি।
কিন্তু আমাদের গাড়িটা, তার বাড়িটা গলিতে ছিল, দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যাখোলা কাটালিয়া শেষ মাথায়, খাদ্যাখোলা শেষ মাথায় ওই অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘর করে সার্চ করে ঘরের সিলিং টিলিং এদের সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই, ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ি মাটির নিচে আমরা সার্চ করতে করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি, তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা NDPS ধারায় কেস নিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে NDPS ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রাঙ্গামারা থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নম্বরটাও NDPS কেস, 10 নম্বরটা NDPS কেস। আমরা যখনই NDPS-এর যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। গেল কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত DM কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত DM কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে DM কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো DM কলোনি। তাহলে আমরা DM কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে ডেড বডি দিয়েছে, তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? উত্তর দিকে ও রাত্রে অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই বলবো অক্ষম হয়েছে না, মানে তার কাছে সব খবর করতে পাঠিয়ে দিয়েছে, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে
প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে দুটি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, স্ত্রী টলুরানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই তিনজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত তিনজনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টলুরানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়ার জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ। ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই এর নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই যে দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয় ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলের জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। कि हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है, और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা, তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন। আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিস রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই, বাড়তি না। মেলা কইরা আইছে, মেলা বিতাইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর, সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলে সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর ধরে কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেরে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে নাই দা,
আমার কাছে লাগে না। এরকম হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে। আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হয় না। আপনার এরকম সন্দেহমূলক আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। একটা খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় একজন লোক মারা গেছে। তো খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, তারপরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো জুগাইনগর কুলো কামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে? এখন পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই, মানুষের মুখে। কখন এই ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাইরে আছে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখোলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখোলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমি এটা অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গল্পের মেম্বার হিসাবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যখোলা শেষ মাথায়, খাদ্যখোলা শেষ মাথায় অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব বেরিয়ে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘর করে সার্চ করে ঘরের সিলিং টিলিং এটাতে সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ি মাটির নিচে আমরা সার্চ করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস দ্বারাই কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রাঙ্গামারা থেকে আরেকটা
গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নম্বরটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস কেস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি হয়েছে স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার দাম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি। তাহলে আমরা ডিএম কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে ডেড বডি দিয়েছে, তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? উত্তর দিকে ও রাত্রে অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই বলবো অক্ষম হয়েছে না, মানে তার সব খবরটা করতে পাঠিয়ে দিয়েছে, কে কোন ট্রেনে পড়ছে করে দেবো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, শ্রী টলুরানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়ার জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে।
এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলেই অভিযোগ। মঙ্গলবার শঙ্করবাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই তো দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলের জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান।
বিদ্যালয়ের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লেপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল চতুর্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তর যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন। আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিস রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই, বাড়তি না। মেলা কইরাইছে, মেলা বিতাইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি বলে সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি মানে সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেরে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে নাই, দা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হয় না। আপনার এরকম সন্দেহমূলক? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় কিন্তু মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, আর পরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই মানুষের মুখে। কখন ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাইরে আছে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে।
ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান, ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্দাখলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার ইমিডিয়েট অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গল্পের মেম্বার হিসেবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িতে গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্দাখলা শেষ মাথায়, খাদ্দাখলা শেষ মাথায় অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টা ঘর ছিল, ঘরগুলো সার্চ করে ঘরের সিলিং টিলিং এর সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ি মাটির নিচে আমরা সার্চ করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস ধারায় কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রান্নামোড়া থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নম্বরটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস কেস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল।
তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো আরে আমার থেকে আগত যেতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে ঝাঁপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি। তাহলে আমরা ডিএম কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে এসে হসপিটাল মর্গে রাখছি। তাকে এসে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে ডেড বডি দিয়েছে, তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? উত্তর দিকে ওর রাত্রে অন্ধ করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই হইব অক্ষণ হয়েছে না, মানে তার সব খবরটা পাঠিয়ে দিয়েছি, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, শ্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়া জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায়
তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই যে দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিক্সা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিক্সা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है, और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লেপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরো এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এদিকে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন
যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন, আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কেউ কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই বাড়তি না। মেলা কইরাইছে, মেলা বিতাইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর, সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ও এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি মানে সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন আছে রেন্ট পেরে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে না, এটা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হয় না। আপনার এরকম সন্দেহমূলক? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানাশোনা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, আর পরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের কাছে, পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই মানুষের মুখে। কখন ঘটনাটা জানা গেছে? জানা গেছে তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাইরে আসে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি
শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের একজন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান, ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখোলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার মিলিটারি অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএন নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএন নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যখোলা শেষ মাথায়, খাদ্যখোলা শেষ মাথায় অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘরগুলো সার্চ করে ঘরের সিলিং টিলিং এর সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশে ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ি মাটির নিচে আমরা সার্চ করতে করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস ধারায় কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান, তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রাঙ্গামারা থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নম্বরটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস কেস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাচ্ছি আমরা সিরিয়াসলি আমরা করছি। গেল কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত হইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি। তাহলে আমরা ডিএম কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়েছিল, তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে দিয়েছে, তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? উত্তর দিকে ওরা রাত্রে অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই হইব অক্ষম হয়েছে না, মানে তার কাছে সব খবরটা পাঠিয়ে দিয়েছে, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা।
তিনটি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। তিনটি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, শ্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়া জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগমূলে খবরে প্রকাশ। ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই তো দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয় ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হলো ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অরিমেশ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এদিকে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তর যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন। আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। নাকি ওরে কিচ্ছু হয়েছে না,
কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই বাড়তি না। মেলা কইরা আইছে, মেলা ভিতরে আইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর, সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে না তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ও এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? তার দুই ছেলে। মানে কি মানে সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেরে নিয়ে, এইটাই আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে নাই, দা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হয় না। আপনার এরকম সন্দেহমূলক আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানাশোনা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় একজন লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, তারপরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো জুবাইনগর কোনো কামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই, মানুষের মুখে। কখন ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না বাইরে? বাড়ি আছে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের দাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার মিলিটারি অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাড়ি এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যখলা শেষ মাথায়, খাদ্যখলা শেষ মাথায় অঙ্গনবাড়ি সেন্টারের কাছে ভেতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টা ঘর ছিল, ঘরগুলি সার্চ করে ঘরের সিলিং টিলিং এদের সার্চ করেছি। তারপর ঘরের
ঠিক পাশে ঘরের মধ্যে বাড়ির প্রেমিসির ভিতরেই পুরো বাড়ির মাটির নিচে আমরা সার্চ করতে করতে দুটো ড্রাম মাটি খনন করে আমরা দুটো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো দুটো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগনিস্টে পলাতক আসামি, তার বাড়ির মালিকের এগনিস্টে আমরা এনডিপিএস দ্বারায় কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রাঙ্গামারা থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নাম্বারটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাচ্ছি আমরা সিরিয়াসলি আমরা ইয়ে করছি। গেল কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত যেতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি, তেলিয়ামুড়া ডিএম কলোনি। তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পুষ্পন করলাম, তারপরে ডেড বডি দিয়েছে, তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? উত্তর দিকে ওর রাত্রে অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই হইব অক্ষম হয়েছে না, মানে তার সব খবরটা করে পাঠিয়ে দিয়েছি, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর ও বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, শ্রী টলুরানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়।
আহতদের প্রথমে বরপাথুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়া জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগমূলক খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলেই অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই তো দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और
जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হলো ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অরিমেশ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এদিকে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন। আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই, বাড়তি না। মেলা কইরাইছে, মেলা বিতাইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর, সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে না তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ও এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি মানে সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেরে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে না, এটা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো না হয় না। আপনার এরকম সন্দেহমূলক? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানাশোনা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, তারপরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর
কুলকামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই, মানুষের মুখে। কখন এই ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না বাইরে? বাড়ি আছে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এ ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখোলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1 নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান, ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্দাখোলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার ইমিডিয়েট অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্দাখোলা শেষ মাথায়, খাদ্দাখোলা শেষ মাথায় অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব বেরিয়ে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘরগুলো সার্চ করে ঘরের সিলিং টিলিং এদের সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ির মাটির নিচে আমরা সার্চ করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস দ্বারাই কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রাঙ্গামারা থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নম্বরটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাচ্ছি আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো আমার থেকে আগত থেকে আসতো ট্রেনটা, তখন একটা লোক স্টেশনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি, তাহলে আমরা ডিএম কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটাল মর্গে রাখছি, তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে ডেপুটি দিয়ে এসে তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? উত্তর দিকে রাত্রে অন্ধ করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই হইব অক্ষম হয়েছে না, মানে তার কাছে সব খবরটা পাঠিয়ে দিয়েছে, কে কোন ট্রেনে পড়ছে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, শ্রী টলুরানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়া জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা
এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিক্সা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিক্সা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ কি নাম আপনার? কি নাম আপনার? এই যে দিদি, কি নাম আপনার? হ্যাঁ কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিক্সা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিক্সা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লেপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে
রাজ্য সরকার এদিকে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দায়িত্বের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা, তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন। আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কেউ কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই, বাড়তি না। মেলা কইরাইছে, মেলা বিতাইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর, সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে না তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ও এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি মানে সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেরে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে না, এটা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হয় না। আপনার এরকম সন্দেহমূলক? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানাশোনা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, আর পরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই মানুষের মুখে। কখন ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাইরে আসছিল। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের দাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এ ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে।
মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান, ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখোলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার ইমিডিয়েট অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসআর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসআর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যখোলা শেষ মাথায়, খাদ্যখোলা শেষ মাথায় অঙ্গনবাড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘরগুলো সার্চ করে ঘরের সিলিং টিলিং এদের সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ির মাটির নিচে আমরা সার্চ করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস দ্বারাই কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রাঙ্গামারা থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নম্বরটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত হইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি। তাহলে আমরা ডিএম কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়েছিলাম, তাকে হসপিটাল মর্গে রাখছি, তাকে আজকে পোস্টমর্টম করলাম। তারপরে
ডেড বডিটা দিয়েছে, তার বডিটা তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার কিছু? উত্তর দিকে ওরা অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই আইন বলবো অক্ষম হয়েছে না, মানে তার কাছে সব খবরটা পাঠিয়ে দিয়েছে, কে এবং কোন ট্রেনে পড়ছে করে দেবো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর ও বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, স্ত্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়ার জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগমূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই এর নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই যে দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে?
কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিক্সা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিক্সা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলের জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লেপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরো এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা, তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন। আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট,
ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। নাকি ওরে কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই বাড়তি না। মেলা কইরা আইছে, মেলার ভিতরে আইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি মানে সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেতে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে নাই, দা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হয় না। আপনার এরকম সন্দেহমূলক? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় একজন লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, তারপরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই, মানুষের মুখে। কখন এই ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাইরে আছে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখোলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্দাখোলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার এটা অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গত মেম্বার হিসেবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি।
কিন্তু আমাদের গাড়িটা, তার বাড়িটা গলিতে ছিল, দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যাখোলা কাটালিয়া শেষ মাথায়, খাদ্যাখোলা শেষ মাথায় অঙ্গনবাড়ি সেন্টারের কাছে ভেতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু কোনো পুরুষ লোককে আমরা পাইনি, সব বেরিয়ে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘর করে সার্চ করে ঘরের সিলিং টিলিং এটাতে সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই, ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ি মাটির নিচে আমরা সার্চ করতে করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি, তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা NDPS ধারায় কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে NDPS ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রাঙ্গামারা থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নম্বরটাও NDPS কেস, 10 নম্বরটা NDPS কেস। আমরা যখনই NDPS-এর যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত DM কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত DM কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে DM কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো DM কলোনি, তেলিয়ামুড়া DM কলোনি। তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে ডেড বডি দিয়েছে, তার তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? উত্তর দিকে ও রাত্রে অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই বলবো অক্ষম হয়েছে না, মানে তার কাছে সব খবরটা করতে পাঠিয়ে দিয়েছে, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে
প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর ও বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে দুটি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, শ্রী টলুরানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই তিনজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত তিনজনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলুরানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়ার জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্করবাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই তো দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলের জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। कि हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है, और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হলো ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তর যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন। আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিস রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই, বাড়তি না। মেলা কইরাইছে, মেলা বিতাইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেরে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে নাই,
আমার কাছে লাগে না, এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে। আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার, এইভাবে তো কোনো হয় না। আপনার এরকম সন্দেহমূলক আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। একটা খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় একজন লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, আর পরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো জুগাইনগর কোনো কামিনী টিলা। তো এটা ফ্যামিলি এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে? এখন পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই মানুষের মুখে। কখন এই ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না বাইরে আছে? কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের দাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান, ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার মিলিটারি অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গল্পের মেম্বার হিসেবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যখোলা শেষ মাথায়, খাদ্যখোলা শেষ মাথায় অঙ্গনবাড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথার বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব বেরিয়ে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টা ঘর ছিল, ঘরগুলি সার্চ করে ঘরের সিলিং এর সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ির মাটির নিচে আমরা সার্চ করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস ধারায় কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রাঙ্গামারা থেকে
আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস নিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নম্বরটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা ইয়ে করছি। কেন কত কেজি হয়েছে স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে, বাজার টাকা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে ঝাঁপ মারছে। ঝাঁপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি। তাহলে আমরা ডিএম কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটালে মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে ডেড বডি দিয়েছে, তারপরে তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? ওরা অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই বলবো অক্ষম হয়েছে না, মানে তার কাছে সব খবরটা পাঠিয়ে দিয়েছি, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, স্ত্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়া জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে।
এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই তো দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান।
বিদ্যালয়ের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লেপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল চতুর্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তর যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে আপনারা করছেন। আমি একটু পড়ছিলাম আমাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিস রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই, বাড়তি না। মেলা কইরা আইছে, মেলার ভিতরে আইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি বলে সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলা না, কেউ ফোনে ফোন তোলা না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেরে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার হ্যাং লাগে নাই, দা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হ্যাং হয় না। আপনার এরকম সন্দেহ? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় একজন লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, আর পরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই মানুষের মুখে। কখন ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাইরে আসছিল। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে।
ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1 নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান, ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্দাখলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার মিলিটারি অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্দাখলা শেষ মাথায়, খাদ্দাখলা শেষ মাথায় অঙ্গনবাড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব বেরিয়ে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘরগুলো সার্চ করে ঘরের সিলিং টিলিং এর সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ি মাটির নিচে আমরা সার্চ করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল। আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি আর হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস ধারায় কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রান্নামোড়া থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার এটা 10, 9 নম্বরটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল।
তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো আরে আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি। তাহলে আমরা ডিএম কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে দিয়েছে তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? উত্তর দিকে ওরা অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই হইব অক্ষণ হয়েছে না, মানে তার কাছে সব খবরটা করে পাঠিয়ে দিয়েছি, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, স্ত্রী টুলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়ার জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্করবাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায়
তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই তো দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিক্সা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিক্সা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এদিকে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন
যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয়, তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন, আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কেউ কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই বাড়তি না। মেলা কইরাইছে, মেলা বিতাইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর, সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ও এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি মানে সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেরে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে না, এটা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হয় না। আপনার এরকম সন্দেহমূলক? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানাশোনা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হয় না। খবর পাই থানার থেকে, ওই সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় কিন্তু মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, তারপরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই মানুষের মুখে। কখন ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাইরে আসছিল। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের দাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান।
অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে দুটি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের একজন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান, ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখোলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার মিলিটারি অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএন নিয়ে বাড়ি এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএন নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যখোলা শেষ মাথায়, খাদ্যখোলা শেষ মাথায় অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব বেরিয়ে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘরগুলো সার্চ করে ঘরের সিলিং টিলিং এদের সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ির মাটির নিচে আমরা সার্চ করতে করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস ধারায় কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা আরেকটা রাঙ্গামারা থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস নিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নাম্বারটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাচ্ছি আমরা সিরিয়াসলি আমরা করছি। গেল কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত হইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি। তাহলে আমরা ডিএম কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটালে মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে ডেড বডি দিয়ে এসে তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি। কোন রেলের তলে পড়ছে স্যার? উত্তর দিকে ওরা রাত্রে অন্ধ করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই হইব অক্ষম হয়েছে না, মানে তার কাছে সব খবরটা পাঠিয়ে দিয়েছি, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা।
তিনটি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। তিনটি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, স্ত্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়া জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই যে দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সপটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয় ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। कि हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है, और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লেপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরো এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন। আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। নাকি ওরে কিচ্ছু হয়েছে না,
কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই বাড়তি না। মেলা কইরা আইছে, মেলার ভিতরে আইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা ছেলে মেয়ে কয়জন আছে? তার দুই ছেলে। মানে কি মানে সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেতে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে না, এটা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হয় না। আপনার এরকম সন্দেহ লোক? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। একটা খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় একজন লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, আর পরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যুগনগর কুলো কামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই, মানুষের মুখে। কখন এই ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাইরে আছে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখোলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্দাখোলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার এটা অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্দাখোলা শেষ মাথায়, খাদ্দাখোলা শেষ মাথায় অঙ্গনবাড়ি সেন্টারের কাছে ভেতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘর করে সার্চ করে ঘরের সিলিং টিলিং এর সার্চ করেছি। তারপর ঘরের
ঠিক পাশে ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ির মাটির নিচে আমরা সার্চ করতে করতে দুটো ড্রাম মাটি খনন করে আমরা দুটো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো দুটো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে পলাতক আসামি, তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস ধারায় কেস নিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রাঙ্গামারা থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস নিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নাম্বারটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস কেস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি। তাহলে আমরা ডিএম কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে বিস্ফোরণ করলাম, তারপরে ডেড বডি দিয়েছে, তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? উত্তর দিকে ও রাত্রে অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই বলবো অক্ষম হয়েছে না, মানে তাদের সব খবরটা করতে পাঠিয়ে দিয়েছে, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, শ্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়।
আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়ার জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগমূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই এর নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই যে দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয় ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলের জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और
जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লেপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অরিমেশ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা, তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন। আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিস রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই, বাড়তি না। মেলা কইরাইছে, মেলা বিতাইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর, সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে না তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ও এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেরে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে না, এটা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হয় না। আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, আর পরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর
কোনো কামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই, মানুষের মুখে। কখন এই ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না বাইরে? বাড়ি আছে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান, ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্দাখলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার মিলিটারি অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্দাখলা শেষ মাথায়, খাদ্দাখলা শেষ মাথায় অঙ্গনবাড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘরগুলো সার্চ করে ঘরের সিলিং টিলিং এদের সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ির মাটির নিচে আমরা সার্চ করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি আর হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস দ্বারাই কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা আরেকটা রাঙ্গামারা থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নম্বরটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস কেস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাচ্ছি আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত হইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি, তেলিয়ামুড়া ডিএম কলোনি। তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়েছিল, তাকে এসে হসপিটাল মর্গে রাখছি, তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে ডেড বডি দিয়েছে, তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? ওরা তো অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই হইব অক্ষণ হয়েছে না, মানে তার কাছে সব খবরটা পাঠিয়ে দিয়েছে, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর ও বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দফতরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, স্ত্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়া জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা
এলাকার মহারানীপুর কপালীটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিক্সা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিক্সা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই এর নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই যে দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিক্সা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনে জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিক্সা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলের জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লেপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে
রাজ্য সরকার এদিকে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দায়িত্বের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা, তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন, আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিস রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই, বাড়তি না। মেলা কইরা আইছে, মেলা বিতাইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর, সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেতে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে নাই, দা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হয় না। আপনার এরকম সন্দেহ? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় একজন লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, তারপরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে? এখন পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই মানুষের মুখে। কখন ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাইরে আসছে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখোলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে।
মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল, নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান, ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখোলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার এটা অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসআর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসআর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যখোলা শেষ মাথায়, খাদ্যখোলা শেষ মাথায় অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব বেরিয়ে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘর করে সার্চ করে ঘরের সিলিং টিলিং এটাতে সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ি মাটি নিচে আমরা সার্চ করতে করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস দ্বারাই কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রাঙ্গামারা থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নাম্বারটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস কেস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। এখানে কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে, বাজার হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি। তাহলে আমরা ডিএম কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম। তারপরে
ডেড বডিটা দিয়েছে, তার বডিটা তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার কিছু? উত্তর দিকে ও রাত্রে অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই আইনটা বলবো অক্ষম হয়েছে না, মানে তার কাছে সব খবরটা করে পাঠিয়ে দিয়েছে, কে এবং কোন ট্রেনে পড়ছে করে দেবো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, শ্রী টলুরানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়ার জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগমূলক খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই তো দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে?
কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিক্সা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিক্সা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলের জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লেপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরো এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এদিকে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন। আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট,
ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কেউ কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই বাড়তি না। মেলা কইরা আইছে, মেলা ভিতরে আইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাইরেছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে না তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? তার দুই ছেলে। মানে কি মানে সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেতে নিয়ে, এইটাই আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে নাই, দা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হয় না। আপনার এরকম সন্দেহমূলক? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, তারপরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে? এখন পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই মানুষের মুখে। কখন ঘটনাটা জানা গেছে? তো আশা করে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাড়ি আছে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখোলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যাখোলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার এটা অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গত মেম্বার হিসেবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি।
কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল, দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যাখোলা কাটালিয়া শেষ মাথায়, খাদ্যাখোলা শেষ মাথায় অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়ি, হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি, 3টে ঘর ছিল, ঘরগুলো সার্চ করে ঘরের সিলিং টিলিং এটা সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই, ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ি মাটির নিচে আমরা সার্চ করতে করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস ধারায় কেস নিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রান্নামোড়া থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস নিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নম্বরটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস কেস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাচ্ছি আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি। তাহলে আমরা ডিএম কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটালে মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে ডেড বডিটা দিয়ে এসে তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়ে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? কিছু উত্তর দিকে রাত্রে অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই বলবো অক্ষণ হয়েছে না, মানে তাদের সব খবরটা পাঠিয়ে দিয়েছে, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে
প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর ও বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে দুটি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, স্ত্রী টলুরানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই তিনজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত তিনজনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টলুরানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়ার জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ। ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই এর নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই তো দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয় ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলের জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। कि हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है, और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হলো ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপ্র দাশগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে আপনারা করছেন। আমি একটু পড়ছিলাম আমাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই, বাড়তি না। মেলা কইরা আইছে, মেলার ভিতরে আইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর ধরে কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেতে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা আছে? ধারণা তো আমার লাগে নাই দা,
আমার কাছে লাগে না, এরকম হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে। আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার, এইভাবে তো কোনো হয় না। আপনার এরকম সন্দেহ আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। একটা খবর পাই থানার থেকে, এটাও ওই সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় একজন লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, তারপরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো জুমাইনগর কোনো কামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে? এখন পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই, মানুষের মুখে। কখন এই ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাইরে আছে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখোলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান, ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখোলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার মিলিটারি অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যখোলা শেষ মাথায়, খাদ্যখোলা শেষ মাথায় অঙ্গনবাড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘরগুলি সার্চ করে ঘরের সিলিং টিলিং এর সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশে ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ি মাটির নিচে আমরা সার্চ করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি আর হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস ধারায় কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রাঙ্গামারা থেকে
আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস নিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নম্বরটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস কেস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা ইয়ে করছি। কেন কত কেজি হয়েছে স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার মূল্য। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে ঝাঁপ মারছে। ঝাঁপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি। তাহলে আমরা ডিএম কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটালে মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে ডেড বডি দিয়েছে, তারপরে তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? উত্তর দিকে ওরা অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই হইব অক্ষণ হয়েছে না, মানে তাদের কাছে সব খবরটা পাঠিয়ে দিয়েছে, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর ও বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, শ্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়ার জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে।
এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ। ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্করবাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই এর নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই যে দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান।
বিদ্যালয়ের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লেপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল চতুর্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপ্র দাশগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন। আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলনগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই, বাড়তি না। মেলা কইরা আইছে, মেলার ভিতরে আইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেতে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা আছে? ধারণা তো আমার লাগে নাই, দা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হয় না। আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, তারপরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই, মানুষের মুখে। কখন ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাইরে আসছে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে।
ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখোলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1 নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান, ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্দাখোলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমি আমার এটা অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমেই আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্দাখোলা শেষ মাথায়, খাদ্দাখোলা শেষ মাথায় অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘরগুলি সার্চ করে ঘরের সিলিং টিলিং এর সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসির ভিতরেই পুরো বাড়ি মাটির নিচে আমরা সার্চ করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল। আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস দ্বারায় কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রাঙ্গামারা থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার এটা 10, 9 নম্বরটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল।
তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো আরে আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যারা নাম হলো ডিএম কলোনি, তাহলে আমরা ডিএম কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটাল মর্গে রাখছি, তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে দিয়েছে তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? উত্তর দিকে ওরা অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই হইব অক্ষণ হয়েছে না, মানে তার সব খবরটা করতে পাঠিয়ে দিয়েছি, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দফতরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, শ্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়ার জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায়
তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন ওনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই তো দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিক্সা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিক্সা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলের জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অরিমেশ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরো এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তর যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন
যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে আপনারা করছেন, আমি একটু পড়ছিলাম আমাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলনগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কেউ কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই, বাড়তি না। মেলা কইরা আইছে, মেলার ভিতরে আইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি মানে সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেতে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা আছে? ধারণা তো আমার হ্যাং লাগে নাই, দা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হ্যাং হয় না। আপনার এরকম সন্দেহ? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, আর পরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের কাছে, পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই মানুষের মুখে। কখন ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাইরে আছে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি
শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের একজন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান, ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখোলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার মিলিটারি অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যখোলা শেষ মাথায়, খাদ্যখোলা শেষ মাথায় অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘরগুলি সার্চ করে ঘরের সিলিং টিলিং এদের সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশে ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ি মাটির নিচে আমরা সার্চ করতে করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল। আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি আর হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস ধারায় কেস নিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রান্নামোড়া থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার এটা 10, 9 নম্বরটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা। তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45। যার নাম হলো ডিএম কলোনি, তেলিয়ামুড়া ডিএম কলোনি। তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম। তারপরে ডেড বডি দিয়েছে, তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? উত্তর দিকে ওর রাত্রে অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই হইব অক্ষণ হয়েছে না, মানে তাদের সব খবরটা করতে পাঠিয়ে দিয়েছি, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা।
তিনটি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। তিনটি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, শ্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়া জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই তো দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। कि हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হলো ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এদিকে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন, আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। নাকি ওর কিচ্ছু হয়েছে না,
কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই বাড়তি না। মেলা কইরা আইছে, মেলা ভিতরে আইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর, সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে না তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ও এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? তার দুই ছেলে। মানে কি মানে সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন আছে রেন্ট পেরে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে না, এটা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হয় না। আপনার এরকম সন্দেহমূলক আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানাশোনা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। একটা খবর পাই থানার থেকে, ওই সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় একজন লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, আর পরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যুগনগর কোনো কামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই, মানুষের মুখে। কখন ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাইরে আসে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার ইমিডিয়েট অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসআর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসআর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যখলা শেষ মাথায়, খাদ্যখলা শেষ মাথায় অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টা ঘর ছিল, ঘর করে সার্চ করে ঘরের সিলিং টিলিং এর সার্চ করেছি। তারপর ঘরের
ঠিক পাশে ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ির মাটির নিচে আমরা সার্চ করতে করতে দুটো ড্রাম মাটি খনন করে আমরা দুটো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো দুটো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি আর হারুন মিয়া বাড়ির মালিকের এগনিস্টে পলাতক আসামি, তার বাড়ির মালিকের এগনিস্টে আমরা NDPS দ্বারাই কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে NDPS ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রান্নামোড়া থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস নিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নম্বরটাও NDPS কেস, 10 নম্বরটা NDPS কেস। আমরা যখনই NDPS এর যে কোনো খবর পাচ্ছি আমরা সিরিয়াসলি আমরা ইয়ে করছি। গেল কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত DM কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত DM কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে DM কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত থেকে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো DM কলোনি। তাহলে আমরা DM কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়েছিল, তাকে এসে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পুষ্পন করলাম, তারপরে ডেপুটি দিয়েছে, তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? ওরা তো অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই হইব অক্ষম হয়েছে না, মানে তার কাছে সব খবরটা পাঠিয়ে দিয়েছে, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর ও বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দফতরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, স্ত্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়।
আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়ার জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগমূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই এর নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই যে দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলের জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और
जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লেপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা, তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন। আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিস রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই, বাড়তি না। মেলা কইরা আইছে, মেলা বিতাইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর, সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেতে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে নাই, দা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হয় না। আপনার এরকম সন্দেহ? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় একজন লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, তারপরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর
কোনো কামিনী টিলা তো এটা ফ্যামিলিকে এখন পাঠানো জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই, মানুষের মুখে। কখন এই ঘটনাটা ঘটেছে জানা গেছে? তো জানা গেছে, তা আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না বাইরে আছে? বাড়ি আছে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখোলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান, ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্দাখোলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার এটা অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্দাখোলা শেষ মাথায়, খাদ্দাখোলা শেষ মাথায় অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে ভেতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘর করে সার্চ করে ঘরের সিলিং টিলিং এটাতে সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসির ভিতরেই পুরো বাড়ি মাটির নিচে আমরা সার্চ করতে করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস ধারায় কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রাঙ্গামারা থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নাম্বারটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস কেস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে।
ঘটনার বিবরণে জানা যায় সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি, তেলিয়ামুড়া ডিএম কলোনি। তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে ডেড বডি দিয়েছে, তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? উত্তর দিকে ওরা অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই হইবো অক্ষম হয়েছে না, মানে তাদের সব খবর করতে পাঠিয়ে দিয়েছে কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর ও বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, স্ত্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়ার জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগমূলে খবরে প্রকাশ। ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা
এলাকার মহারানীপুর কপালীটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিক্সা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিক্সা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই এর নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই যে দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিক্সা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনে জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয় ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিক্সা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে
রাজ্য সরকার এদিকে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাসগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন, আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিস রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই, বাড়তি না। মেলা কইরা আইছে, মেলা বিতাইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর, সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলে সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি মানে সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেতে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে নাই, দা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হয় না। আপনার এরকম সন্দেহ? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় একজন লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, তারপরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে? এখন পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই, মানুষের মুখে। কখন ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাইরে আছে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে।
মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল, নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান, ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখোলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার মিলিটারি অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গল্পের মেম্বার হিসেবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমেই আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যখোলা শেষ মাথায়, খাদ্যখোলা শেষ মাথায় অঙ্গনবাড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘর করে সার্চ করে ঘরের সিলিং টিলিং এতে সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসির ভিতরেই পুরো বাড়ি মাটির নিচে আমরা সার্চ করতে করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস দ্বারাই কেস নিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রাঙ্গামারা থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নাম্বারটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস কেস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি। তাহলে আমরা ডিএম কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম। তারপরে
ডেড বডিটা দিয়েছে, তার বডিটা তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়ে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার কিছু? উত্তর দিকে ও রাত্রে অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই আইন বলবো অক্ষম হয়েছে না, মানে তার কাছে সব খবরটা করে পাঠিয়ে দিয়েছে, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর ও বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরে 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, শ্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়ার জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগমূলক খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্করবাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই তো দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে?
কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিক্সা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিক্সা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লেপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরো এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে আপনারা করছেন। আমি একটু পড়ছিলাম আমাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিস রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট,
ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কেউ কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই বাড়তি না। মেলা কইরা আইছে, মেলার ভিতরে আইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি মানে সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেতে নিয়ে, এইটাই আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার হ্যাং লাগে নাই দা, আমার কাছে লাগে না। এরকম হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হ্যাং হয় না। আপনার এরকম সন্দেহ লোক? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, আর পরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে 2000 তদন্ত করে কি পরিবারের কাছে কি জানা গেছে? এখন পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই, মানুষের মুখে। কখন এই ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাইরে আসে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। ভিউ রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার এটা অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গল্পের মেম্বার হিসাবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমেই আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি।
কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল, দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যাখোলা কাটালিয়া শেষ মাথায়, খাদ্যাখোলা শেষ মাথায় ওই অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি, 3টে ঘর ছিল, ঘর করে সার্চ করে ঘরের সিলিং টিলিং এটাতে সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই, ঘরের মধ্যে বাড়ির প্রেমিসির ভিতরেই পুরো বাড়ি মাটির নিচে আমরা সার্চ করতে করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস ধারায় কেস নিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রাঙ্গামারা থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নম্বরটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস কেস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে, বাজার টাকা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত যেতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি, তেলিয়ামুড়া ডিএম কলোনি। তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে ডেড বডি দিয়েছে, তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? উত্তর দিকে ওরা অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই হইব অক্ষণ হয়েছে না, মানে তার কাছে সব খবরটা করে পাঠিয়ে দিয়েছি, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে
প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর ও বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে দুটি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, স্ত্রী টলুরানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই তিনজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত তিনজনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টলুরানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়ার জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্করবাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই তো দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলের জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। कि हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है, और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হলো ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অরিমেশ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এদিকে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তর যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন, আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই, বাড়তি না। মেলা কইরাইছে, মেলা বিতাইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি মানে সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেরে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে নাই দা,
আমার কাছে লাগে না, এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে। আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার, এইভাবে তো কোনো হয় না। আপনার এরকম সন্দেহমূলক আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। একটা খবর পাই থানার থেকে, ওই সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় একজন লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, তারপরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো জুমাইনগর কোনো কামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে? এখন পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই মানুষের মুখে। কখন এই ঘটনাটা জানা গেছে? জানা গেছে তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না বাইরে আছে? কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান, ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার মিলিটারি অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাড়ি এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গল্পের মেম্বার হিসেবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএ নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যখোলা শেষ মাথায়, খাদ্যখোলা শেষ মাথায় অঙ্গনবাড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব বেরিয়ে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টা ঘর ছিল, ঘরগুলি সার্চ করে ঘরের সিলিং টিলিং এর সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ি মাটির নিচে আমরা সার্চ করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগনিস্টে আমরা এনডিপিএস ধারায় কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রান্নামোড়া থেকে আরেকটা
গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস নিয়েছি। আমাদের কেস নাম্বার এটা 10, 9 নম্বরটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার মূল্য। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি। তাহলে আমরা ডিএম কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে দিয়ে এসে তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? রাত্রে অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই হইব অক্ষম হয়েছে না, মানে তার কাছে সব খবরটা পাঠিয়ে দিয়েছে, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, স্ত্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়া জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে।
এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই যে দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান।
বিদ্যালয়ের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লেপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল চতুর্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা, তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন। আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিস রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই, বাড়তি না। মেলা কইরাইছে, মেলা বিতাইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর, সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে না তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেতে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে নাই, দা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হয় না। আপনার এরকম সন্দেহমূলক? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় একজন লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, তারপরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে? এখন পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই মানুষের মুখে। কখন ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাড়ি আসছিল। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে।
ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1 নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান, ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার এটা অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গত মেম্বার হিসাবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যখোলা শেষ মাথায়, খাদ্যখোলা শেষ মাথায় অঙ্গনবাড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘর করে সার্চ করে ঘরের সিলিং টিলিং এটা সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসির ভিতরেই পুরো বাড়ির মাটির নিচে আমরা সার্চ করতে করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস দ্বারাই কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রান্নামোড়া থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার এটা 10, 9 নম্বরটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস কেস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। গেল কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল।
তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি। তাহলে আমরা ডিএম কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে দিয়েছে তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? ওরা অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই বলবো অক্ষম হয়েছে না, মানে তারা সব খবরটা করে পাঠিয়ে দিয়েছে, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, শ্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়ার জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ। ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায়
তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই এর নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই যে দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিক্সা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিক্সা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলের জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है, और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ে ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরো এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তর যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন
যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন, আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কেউ কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই, বাড়তি না। মেলা কইরা আইছে, মেলার ভিতরে আইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলা না, কেউ ফোনে ফোন তোলা না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর ধরে কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেতে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা আছে? ধারণা তো আমার লাগে নাই, দা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হয় না। আপনার এরকম সন্দেহ? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, আর পরে দেখতে পাই আর বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই, মানুষের মুখে। কখন ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাইরে আসে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি
শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের একজন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান, ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখোলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার মিলিটারি অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যখোলা শেষ মাথায়, খাদ্যখোলা শেষ মাথায় অঙ্গনবাড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব বেরিয়ে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘরগুলো সার্চ করে ঘরের সিলিং টিলিং এর সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ি মাটির নিচে আমরা সার্চ করতে করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল। আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস ধারায় কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রান্নামোড়া থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার এটা 10, 9 নম্বরটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস কেস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা। তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45। যার নাম হলো ডিএম কলোনি, তেলিয়ামুড়া ডিএম কলোনি। তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম। তারপরে ডেড বডি দিয়েছে, তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? উত্তর দিকে ওরা অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই হইব অক্ষণ হয়েছে না, মানে তার সব খবরটা করে পাঠিয়ে দিয়েছি কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা।
তিনটি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। তিনটি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দফতরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, শ্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়া জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই তো দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয় ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হলো ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরো এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এদিকে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন। আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিস রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। নাকি ওর কিচ্ছু হয়েছে না,
কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই বাড়তি না। মেলা কইরা আইছে, মেলা ভিতরে আইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর, সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে না তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ও এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? তার দুই ছেলে। মানে কি মানে সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেরে নিয়ে, এইটাই আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে না, এটা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হয় না। আপনার এরকম সন্দেহমূলক? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানাশোনা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় একজন লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, তারপরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো জুগনগর কোনো কামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই মানুষের মুখে। কখন ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাইরে আসছিল। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার মিলিটারি অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসআর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসআর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যখলা শেষ মাথায়, খাদ্যখলা শেষ মাথায় অঙ্গনবাড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টা ঘর ছিল, ঘরগুলো সার্চ করে ঘরের সিলিং টিলিং এর সার্চ করেছি। তারপর ঘরের
ঠিক পাশে ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ির মাটির নিচে আমরা সার্চ করতে করতে দুটো ড্রাম মাটি খনন করে আমরা দুটো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো দুটো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি আর হারুন মিয়া বাড়ির মালিকের এগনিস্টে পলাতক আসামি, তার বাড়ির মালিকের এগনিস্টে আমরা NDPS ধারায় কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে NDPS ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রাঙ্গামারা থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস নিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নাম্বারটাও NDPS কেস, 10 নম্বরটা NDPS কেস। আমরা যখনই NDPS এর যে কোনো খবর পাচ্ছি আমরা সিরিয়াসলি আমরা ইয়ে করছি। গেল কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত DM কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত DM কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে DM কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো DM কলোনি। তাহলে আমরা DM কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়েছিল, তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে ডেপুটি দিয়েছে, তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? উত্তর দিকে ওরা রাত্রে অন্ধ করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই হইব অক্ষণ হয়েছে না, মানে তার কাছে সব খবরটা পাঠিয়ে দিয়েছে, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর ও বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দফতরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, শ্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়।
আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়ার জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগমূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই এর নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই তো দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और
जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হলো ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লেপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এদিকে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা, তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন। আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই, বাড়তি না। মেলা কইরাইছে, মেলা বিতাইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর, সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ও এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি মানে সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেরে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে নাই, দা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো না হয় না। আপনার এরকম সন্দেহমূলক? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানাশোনা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, আর পরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর
কোনো কামিনী টিলা তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই, মানুষের মুখে। কখন এই ঘটনাটা জানা গেছে? জানা গেছে তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না বাইরে বাড়ি আছে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখোলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1 নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্দাখোলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার এটা অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গত মেম্বার হিসেবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমেই আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্দাখোলা শেষ মাথায়, খাদ্দাখোলা শেষ মাথায় অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে ভেতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘরগুলো সার্চ করে ঘরের সিলিং টিলিং এটা সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ির মাটির নিচে আমরা সার্চ করতে করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে পলাতক আসামি, তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস ধারায় কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা আরেকটা রান্নামোড়া থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস নিয়েছি। আমাদের কেস নাম্বার এটা 10, 9 নম্বরটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে ঝাঁপ মারছে। ঝাঁপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি, তেলিয়ামুড়া ডিএম কলোনি। তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটালে মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে ডেড বডি দিয়ে এসে তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? উত্তর দিকে রাত্রে অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই বলবো অক্ষম হয়েছে না, মানে তাদের কাছে সব খবরটা পাঠিয়ে দিয়েছি, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর ও বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, স্ত্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়া জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ। ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা
এলাকার মহারানীপুর কপালীটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিক্সা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিক্সা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই এর নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই যে দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিক্সা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিক্সা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলের জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে
রাজ্য সরকার এদিকে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাসগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা, তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে আপনারা করছেন, আমি একটু পড়ছিলাম আমাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিস রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কেউ কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই, বাড়তি না। মেলা কইরা আইছে, মেলার ভিতরে আইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলা না, কেউ ফোনে ফোন তোলা না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেরে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে নাই, দা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হয় না। আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় কিন্তু মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, তারপরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই, মানুষের মুখে। কখন ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাড়ি আসছিল। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখোলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে।
মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল, নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান, ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখোলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার মিলিটারি অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যখোলা শেষ মাথায়, খাদ্যখোলা শেষ মাথায় অঙ্গনবাড়ি সেন্টারের কাছে ভেতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব বেরিয়ে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘরগুলো সার্চ করে ঘরের সিলিং টিলিং এর সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ি মাটি নিচে আমরা সার্চ করতে করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস দ্বারাই কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রাঙ্গামারা থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নাম্বারটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি। তেলিয়ামুড়া ডিএম কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম। তারপরে
ডেড বডিটা দিয়েছে, তার বডিটা তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? না, উত্তর দিকে ও রাত্রে অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই আইনটা বলবো অক্ষম হয়েছে না, মানে তার কাছে সব খবরটা করে পাঠিয়ে দিয়েছি, কে এবং কোন ট্রেনে পৌঁছে করে দেবো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, শ্রী টলুরানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়ার জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্করবাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই যে দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে?
কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিক্সা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিক্সা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লেপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরো এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তর যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন। আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট,
ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কেউ কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই বাড়তি না। মেলা কইরা আইছে, মেলার ভিতরে আইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি মানে সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেতে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার হ্যাং লাগে না, এটা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হ্যাং হয় না। আপনার এরকম সন্দেহ আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় একজন লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, তারপরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই মানুষের মুখে। কখন ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাইরে আসে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্দাখলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার এটা অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসআর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসআর নিয়ে বাড়িটাকে অর্ডন করি।
কিন্তু আমাদের গাড়িটা, তার বাড়িটা গলিতে ছিল, দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যাখোলা কাটালিয়া শেষ মাথায়, খাদ্যাখোলা শেষ মাথায় অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘর করে সার্চ করে ঘরের সিলিং টিলিং এটাতে সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই, ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ি মাটির নিচে আমরা সার্চ করতে করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি, তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা NDPS ধারায় কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে NDPS ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রান্নামোড়া থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নম্বরটাও NDPS কেস, 10 নম্বরটা NDPS কেস। আমরা যখনই NDPS-এর যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার মূল্য। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত DM কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত DM কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে DM কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো DM কলোনি, তেলিয়ামুড়া DM কলোনি। তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে ডেড বডিটা দিয়েছে, তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? উত্তর দিকে ওর রাত্রে অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই হইব অক্ষণ হয়েছে না, মানে তার কাছে সব খবরটা করে পাঠিয়ে দিয়েছি, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে
প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর ও বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে দুটি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, স্ত্রী টলুরানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই তিনজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত তিনজনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টলুরানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়ার জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগমূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই এর নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই যে দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয় ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। कि हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है, और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এদিকে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন। আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই, বাড়তি না। মেলা কইরাইছে, মেলা বিতাইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর, সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ও এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি মানে সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেরে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে নাই,
আমার কাছে লাগে না, এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে। আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার, এইভাবে তো কোনো হয় না। আপনার এরকম সন্দেহমূলক আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। একটা খবর পাই থানার থেকে, ওই সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় একজন লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, আর পরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যুগনগর কোনো কামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই, মানুষের মুখে। কখন এই ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না বাইরে? বাড়ি আসে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান, ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার মিলিটারি অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএন নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গল্পের মেম্বার হিসেবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএন নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যখোলা শেষ মাথায়, খাদ্যখোলা শেষ মাথায় অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে ভেতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টা ঘর ছিল, ঘরগুলো সার্চ করে ঘরের সিলিং টিলিং এর সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ি মাটির নিচে আমরা সার্চ করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস ধারায় কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রান্নামোড়া থেকে
আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নম্বরটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস কেস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা ইয়ে করছি। গেল কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার দর। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত হইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি। তাহলে আমরা ডিএম কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটালে মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে দিয়ে এসে তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? ওরা তো অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই হইব অক্ষম হয়েছে না, মানে তার কাছে সব খবরটা পাঠিয়ে দিয়েছে, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, স্ত্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়া জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে।
এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই যে দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है, और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান।
বিদ্যালয়ের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লেপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল চতুর্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অরিমেশ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা, তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন। আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই, বাড়তি না। মেলা কইরা আইছে, মেলা বিতাইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর, সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেতে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে নাই, দা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হয় না। আপনার এরকম সন্দেহ? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় একজন লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, তারপরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে? এখন পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই মানুষের মুখে। কখন ঘটনাটা জানা গেছে? তো আশা করে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাড়ি আসছিল। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে।
ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1 নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান, ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্দাখলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার এটা অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গত মেম্বার হিসেবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্দাখলা শেষ মাথায়, খাদ্দাখলা শেষ মাথায় অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘর করে সার্চ করে ঘরের সিলিং টিলিং এটা সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ির মাটির নিচে আমরা সার্চ করতে করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস ধারায় কেস নিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রাঙ্গামারা থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস নিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নম্বরটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস কেস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। গেল কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে, বাজার টাকা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল।
তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো আরে আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি। তাহলে আমরা ডিএম কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে ডেড বডি দিয়েছে, তার তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? উত্তর দিকে ওরা অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই বলবো অক্ষণ হয়েছে না, মানে তাদের সব খবর করতে পাঠিয়ে দিয়েছে, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, শ্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়ার জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলচোরা দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ। ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্করবাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায়
তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই যে দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিক্সা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিক্সা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है, और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরো এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তর যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন
যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে আপনারা করছেন, আমি একটু পড়ছিলাম আমাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কেউ কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই বাড়তি না। মেলা কইরা আইছে, মেলার ভিতরে আইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি মানে সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেরে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে নাই, দা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হয় না। আপনার এরকম সন্দেহ লোক? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, তারপরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের কাছে, পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই মানুষের মুখে। কখন ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাইরে আসে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি
শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের একজন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান, ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখোলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার মিলিটারি অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যখোলা শেষ মাথায়, খাদ্যখোলা শেষ মাথায় অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘরগুলি সার্চ করে ঘরের সিলিং টিলিং এর সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ি মাটির নিচে আমরা সার্চ করতে করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল। আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস ধারায় কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রান্নামোড়া থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নম্বরটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস কেস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত যেতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে ঝাঁপ মারছে। ঝাঁপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি। তাহলে আমরা ডিএম কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে ডেড বডিটা দিয়েছে, তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? উত্তর দিকে ওর রাত্রে অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই হইব ওখানে হয়েছে না, মানে তার কাছে সব খবরটা পাঠিয়ে দিয়েছি, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা।
তিনটি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। তিনটি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দফতরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, শ্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়ার জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই তো দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয় ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। कि हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হলো ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লেপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরো এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এদিকে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন। আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিস রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। নাকি ওর কিচ্ছু হয়েছে না,
কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই বাড়তি না। মেলা কইরা আইছে, মেলার ভিতরে আইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর, সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে না তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ও এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? তার দুই ছেলে। মানে কি মানে সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন আছে রেন্ট পেরে নিয়ে এইটাই, আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে না, এটা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হয় না। আপনার এরকম সন্দেহমূলক আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানাশোনা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। একটা খবর পাই থানার থেকে, ওই সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় একজন লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, আর পরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যুগনগর কোনো কামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন পাঠানো জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই মানুষের মুখে। কখন ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাইরে আসছিল। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের দাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার মিলিটারি অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাড়ি এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গত মেম্বার হিসেবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যখোলা শেষ মাথায়, খাদ্যখোলা শেষ মাথায় অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টা ঘর ছিল, ঘরগুলো সার্চ করে ঘরের সিলিং টিলিং এর সার্চ করেছি। তারপর ঘরের
ঠিক পাশে ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ির মাটির নিচে আমরা সার্চ করতে করতে দুটো ড্রাম মাটি খনন করে আমরা দুটো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো দুটো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগনিস্টে পলাতক আসামি, তার বাড়ির মালিকের এগনিস্টে আমরা NDPS ধারায় কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে NDPS ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রাঙ্গামারা থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নাম্বারটাও NDPS কেস, 10 নম্বরটা NDPS কেস। আমরা যখনই NDPS এর যে কোনো খবর পাচ্ছি আমরা সিরিয়াসলি আমরা ইয়ে করছি। গেল কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার দাম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত DM কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত DM কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে DM কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো DM কলোনি। তাহলে আমরা DM কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে দিয়ে এসে তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? উত্তর দিকে রাত্রে অন্ধ করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই হইব অক্ষম হয়েছে না, মানে তার কাছে সব খবরটা পাঠিয়ে দিয়েছে, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর ও বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, স্ত্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়।
আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়ার জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগমূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই এর নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই যে দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और
जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ब्यूरो रिपोर्ट त्रिपुरा न्यूज 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লেপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এদিকে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা, তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন। আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই, বাড়তি না। মেলা কইরাইছে, মেলা বিতাইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর, সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেতে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে নাই, দা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হয় না। আপনার এরকম সন্দেহমূলক? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানাশোনা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় একজন লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, তারপরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর
কোনো কামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন পাঠানো জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই, মানুষের মুখে। কখন এই ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না বাইরে? বাড়ি আছে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখোলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1 নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্দাখোলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার ইমিডিয়েট অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গল্পের মেম্বার হিসেবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্দাখোলা শেষ মাথায়, খাদ্দাখোলা শেষ মাথায় অঙ্গনবাড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘর করে সার্চ করে ঘরের সিলিং টিলিং এটাতে সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ির মাটির নিচে আমরা সার্চ করতে করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস দ্বারাই কেস নিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রান্নামোড়া থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস নিয়েছি। আমাদের কেস নাম্বার এটা 10, 9 নম্বরটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস কেস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে ঝাঁপ মারছে। ঝাঁপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি, তেলিয়ামুড়া ডিএম কলোনি। তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটালে মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে ডেড বডিটা দিয়ে এসে তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? উত্তর দিকে রাত্রে অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই বলবো অক্ষম হয়েছে না, মানে তাদের সব খবরটা পাঠিয়ে দিয়েছি, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর ও বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, স্ত্রী টলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়া জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা
এলাকার মহারানীপুর কপালীটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিক্সা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিক্সা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই এর নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই তো দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিক্সা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিক্সা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলের জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরো এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে
রাজ্য সরকার এদিকে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাসগুপ্তের যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে আপনারা করছেন, আমি একটু পড়ছিলাম আমাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কেউ কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই, বাড়তি না। মেলা কইরা আইছে, মেলার ভিতরে আইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেরে নিয়ে, এইটাই। আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা, কি দেখে কি ধারণা আছে? ধারণা তো আমার হ্যাং লাগে না, এটা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো হ্যাং হয় না। আপনার এরকম সন্দেহ? আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় একজন লোক মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, তারপরে দেখতে পাই তার বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের কাছে, পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই মানুষের মুখে। কখন ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না? বাইরে আসছে। কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে।
মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল, নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান, ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখোলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার মিলিটারি অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমেই আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যখোলা শেষ মাথায়, খাদ্যখোলা শেষ মাথায় অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘর করে সার্চ করে ঘরের সিলিং টিলিং এদের সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসির ভিতরেই পুরো বাড়ি মাটির নিচে আমরা সার্চ করতে করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল। আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস দ্বারাই কেস নিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রাঙ্গামারা থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নাম্বারটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস কেস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে, বাজার টাকা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত যাইতে আসতো ট্রেনটা। তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45। যার নাম হলো ডিএম কলোনি, তেলিয়ামুড়া ডিএম কলোনি। তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়ে এসে তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম। তারপরে
ডেড বডিটা দিয়েছে, তার বডিটা তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? না, উত্তর দিকে ওর রাত্রে অন্য করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই আইনটা বলবো অক্ষম হয়েছে না, মানে তার কাছে সব খবরটা করে পাঠিয়ে দিয়েছি, কে বা কোন ট্রেনে পৌঁছে করে দেবো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, শ্রী টলুরানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত 3 জনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়া জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্করবাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই তো দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে?
কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়নের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলিয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফ এর এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন অভিভাবক এবং শিক্ষকরা। এলাকাবাসীর মতে এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফ এর একটি এই মানবিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে আস্থা সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। हम समाज के साथ जुड़े और समाज की सेवा में योगदान दें। जो बॉर्डर पे रहते लोग हैं काफी चीजों से वंचित रहते हैं, जैसे कि स्टेशनरी आइटम्स वगैरह जो कि डिफरेंट शिक्षा से संबंधित है, स्वास्थ्य से संबंधित है, स्किल डेवलपमेंट प्रोग्राम से संबंधित है और जो गवर्नमेंट ऑफ इंडिया की विभिन्न स्कीमें हैं उनसे वंचित रहते हैं। इस प्रोग्राम के तहत हम कोशिश करते हैं कि उनके साथ उनको इन स्कीमों के बारे में बताया जाए और उनको उनका लाभार्थ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাস দত্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষামান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এদিকে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে এবং এই সুযোগটা যে আমাদের আলিপুর দাশগুপ্তর যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা করছেন, আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট,
ত্রিপুরা নিউজ 8। ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে, পরিবারের সন্দেহ খুন। মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে। কেউ কিচ্ছু হয়েছে না, কি হয়েছে সন্ধ্যার সময় কিচ্ছু হয়েছে না, কোনো কথা নাই বাড়তি না। মেলা কইরা আইছে, মেলার ভিতরে আইছে, রাত থাকছে, কালকে সকালও সুন্দর সকালবেলা ডাল দিয়া ভাত খাইছে। আমি বদির লোক কথা কইছিলাম, বদি আমার এই কথা কইলো। এরপরে দেখি হলো সন্ধ্যার সময় বাড়িছে, রাতে 11টা বাজে আমি ফোন করছি বদিরে, বদি কোথাতে ফোন তোলে না, কেউ ফোনে ফোন তোলে না। আমি কইছি বদি আমি একটা ফোন করি, কোথাতে তুমি ফোন করো না, কেউ কথা কইবা আমি কইয়া দিচ্ছি। ওই এর দূরের কথা, আর কোনো কথা নাই। এর লোক আমার আর কোনো কথা। ছেলে মেয়ে কয়জন আছে? দুই ছেলে। মানে কি মানে সমস্যা, পারিবারিক কি সমস্যা? পারিবারিক এমনি কোনো সমস্যা নেই, একটু টেনশন ছিল রেন্ট পেরে নিয়ে, এইটাই আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই। তোমার কি ধারণা কি দেখে কি ধারণা হচ্ছে? ধারণা তো আমার লাগে নাই, দা আমার কাছে লাগে না। এটা হইলে তো সে চুল্লা থাকলো বইয়া রয়েছে, আমার কাছে লাগে এটাকে একটু যাচাই করার দরকার। এইভাবে তো কোনো না হয় না। আপনার এরকম সন্দেহমূলক আমার সন্দেহ হইতাছে, কারণ হ্যাং তো এইভাবে হয় না। কে করতে পারে এরকম জানা আছে? এটা অনেক আইনে দেখবো কি করবো, তারা তো এইভাবে তো হ্যাং হয় না। খবর পাই থানার থেকে, সমর প্রধান থেকে যে জীবন্ত অবস্থায় কিন্তু মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি, আর পরে দেখতে পাই আর বাড়ি হলো রণবীর দে, বাড়ি হলো যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলা। তো এটা ফ্যামিলিকে এখন প্রাথমিক জীবিত থেকে দেখা যাক তদন্ত করে কি। পরিবারের কাছে কি জানা গেছে এখন? পরিবারের মধ্যে একটু ঝামেলা আছে শুনতে পাই মানুষের মুখে। কখন ঘটনাটা জানা গেছে? তো আসার পরে জানা গেছে। কালকে কি বাড়িতে আসছিল না বাইরে আসে? কি কাজ করে এমনিতে? সে ব্যবসা করে। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে। এই ঘটনা 10ই মার্চ সোমবার রাত প্রায় 7:30টার পর থেকে 9টা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি। গাঁজা কারবারি মজুদদারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী, বাড়ি থানায় এলাকার খাদ্দাখলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার 7:30টার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ, ছিল টিএসআর জওয়ান। অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয়। সে পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের 2-1জন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যাখলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার ইমিডিয়েট অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএর নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গল্পের মেম্বার হিসাবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএর নিয়ে বাড়িটা কর্ডন করি।
কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িতে গলিতে ছিল, দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যাখোলা কাটালিয়া শেষ মাথায়, খাদ্যাখোলা শেষ মাথায় ওই অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব ভেঙে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি, 3টা ঘর ছিল, ঘরগুলি সার্চ করে ঘরের সিলিং টিলিং এর সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই, ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ি মাটির নিচে আমরা সার্চ করতে করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল, আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস ধারায় কেস দিয়েছি। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা একটা রান্নামোড়া থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার এটা 10, 9 নম্বরটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস কেস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাচ্ছি আমরা সিরিয়াসলি আমরা করছি। কেন কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আবারও রেলের নিচে মরণ ছাপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। আবারও রেলের নিচে মরণ ঝাঁপ এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডিএম কলোনি এলাকায় সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে ডিএম কলোনি এলাকার 36 বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলেই খবর। রাতের ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনো জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রেবেলা ট্রেন আইতে আসতো, আমার থেকে আগত হইতে আসতো ট্রেনটা, তখন একটা লোক ট্রেনের সামনে চাপ মারছে। চাপ মারার পরে তখন রাত্রে বাজে 9:45, যার নাম হলো ডিএম কলোনি। তাহলে আমরা ডিএম কলোনি, তার নাম হলো অজিত সরকার। অজিত সরকার, বয়স 36 বছর। তার মোতাবেক আমরা যাই 10-15 মিনিট পরে গিয়েছিলাম, তাকে হসপিটাল মর্গে রাখছি। তাকে আজকে পোস্টমর্টম করলাম, তারপরে ডেড বডিটা দিয়েছে, তার তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কোন রেলের তলে পড়ছে স্যার? উত্তর দিকে ওরা রাত্রে অন্ধ করে কেউ দেখছে না। কোন রেল কিছু আইডেন্টিফাই হইব অক্ষম হয়েছে না, মানে তার কাছে সব খবরটা পাঠিয়ে দিয়েছে, কে কোন ট্রেনে পড়ছে করে দিব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা মহিলার। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসতবাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা 48 বছরের এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলু রানী সরকার। মর্মান্তিক লোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসীরা। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে। কি ভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে
প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়ায় প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরে দুটি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, স্ত্রী টলুরানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই তিনজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের। আহত তিনজনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টলুরানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসে তেলিয়ামুড়া জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা